যেখানে জেল হচ্ছে সংশোধনের জায়গা, সেখানে হচ্ছে অপরাধ তৈরির কারখানা। নির্দোষ এক ব্যক্তি মিথ্যা মামলায় ফেঁসে ও দুর্নীতির জালে পড়ে নিরীহ মানুষের অপরাধী হয়ে ওঠার গল্প। দুর্নীতির জালে আটকে যাওয়া প্রার্থীর জীবন কিভাবে তাকে বদলে দেয় তা দেখলে হয়তো আপনিও অবাক হবেন। শুরুতেই আমরা দেখতে পাই এক পুলিশ অফিসার কাট্টা বোমান হাঁটতে হাঁটতে যাচ্ছিল এবং রাগে গজগজ করে বলছিল, আমি পুলিশ এসপির সাথে গিয়ে কথা বললাম বললাম এই চাকরি করে কোনো সম্মান নেই, টাকা নেই, রিজাইন দেব। তখন উনি আমার মুখের ওপর হাসছিল এবং বলল, আরে বেকুব, একটি কথা মনে রাখবা, আমাদের এই জীবনের দুটি পথ পছন্দ করতে পারবে, একটা স্বর্গে গোলাম হয়ে থাকা আর একটা নরকের রাজা হয়ে থাকা। এখন তুমি কোন জীবন পছন্দ করবে সেটা তোমার বিষয়। এরপর সে কয়েদিকে মারতে মারতেই বের করে নিয়ে যাচ্ছিল, যে কিনা দেওয়ালে একজনের ছবি আঁকছিল। এরপর আমরা জেলের ভিতরে দাঙ্গার চিত্র দেখতে পাই। এরপর আমরা দেখতে পাই দাঙ্গার ৮ মাস পরে চেন্নাইয়ের রাজনৈতিক ক্ষমতাসীন দল জেলের ওই দাঙ্গার জন্য একটি ইনকোয়ারি কমিশন গঠন করে এবং তারা কথা দেয় এর বিচার নিশ্চিত করবে। এবং তারা তাদের কথা রাখার জন্য একজন কমিশন হেড নিযুক্ত করে, যার নাম ইসমাইল। উনি একজন অবসরপ্রাপ্ত জজ। উনি ইনকোয়ারি শুরু করেন এবং কিছু লোকের লিস্ট করেন এবং একজন পুলিশ অফিসারকে তাদের হাজির করতে বলেন। এর ভিতর প্রথম স্বচক্ষে দেখা সাক্ষীর নাম হলো কাট্টা বোমান, যিনি ৩০ বছর ধরে এই জেলায় কাজ করছেন। তিনি সাক্ষী দেওয়া শুরু করেন এবং চাঞ্চল্যকর তথ্য দিতে থাকেন। তিনি বলেন, এই ঘটনার পিছনের কারণ জানতে হলে আমাদের একজন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তার নাম হলো শিগা। সে কাশমেদু হারবারের সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগ সাপ্লায়ার ছিল। এই সুবাদে সে রাজনৈতিক অঙ্গনে নিজের একটি জায়গা করে নেয়, যার ফলে তাকে পুলিশ কখনোই অ্যারেস্ট করে ২ দিনের বেশি আটকে রাখতে পারেনি। কিন্তু শেষবার রাজনৈতিক নেতারা তার উপর থেকে হাত সরিয়ে নেয় এবং সে জেলেই বন্দী থাকে। কিন্তু কিছুদিন পরে সে যেমন বাইরেই নিজের সাম্রাজ্য বানিয়ে নিয়েছিল, তেমনি জেলের ভিতর একটা নিজের সাম্রাজ্য বানিয়ে ফেলে। এর জন্য পুলিশের উপর থেকে একেবারেই নিচ পর্যন্ত সকলকে সে পয়সা দিয়ে কিনে ফেলে এবং জেলে থেকেও সে বাইরের আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করত। শিগা জেলের ভিতর ৩ জন লোককে বিশ্বাস করত। এর ভিতর একজন হলো কেন্ড্রিক, আফ্রিকান নাগরিক, যে মাত্র ১৮ বছর বয়সে ড্রাগ সহ ধরা পড়ে এবং যে কিনা জেলে এসে হঠাৎ করে ধার্মিক বনে যায়। ২ নম্বর হলো টাইগার মনি, যে কিনা শিগার ডান হাত ছিল। খুব ছোটবেলা থেকেই শিগার সাথে থাকতো এবং শিগার বিশ্বস্ত হিসেবে কাজ করত। ৩ নম্বর হলো সিলন, যে ৪ বছর ধরে মাদুরাই জেলে ছিল, টাডা কেসে। এই সিলন ছিল শিক্ষিত, এজন্য তাকে সবাই আলাদা সম্মান করত। যেহেতু কেন্ড্রিক ধার্মিক বনে গিয়েছিল, সে শিগাকে বোঝায় যে তুমি ধর্ম বদল করলে তুমি সকল পাপ থেকে মুক্ত হয়ে যাবে এবং শিগা তার কথা বিশ্বাস করে এবং ধর্ম বদল করে এবং প্রতিজ্ঞা করে সে আর কখনো পাপ করবে না। কিন্তু আগের পাপ কি সহজেই ছাড়া যায়? এরপর কাট্টা বোমান বলে এক মন্ত্রী শিগার সাথে কথা বলে এবং তাকে দ্রুত ছাড়িয়ে নেওয়ার আশ্বাসও দেয়, কিন্তু তার বদলে এক্স-আইএস অফিসার শানমুগামকে সরিয়ে দিতে হবে। এরপর দেখানো হয় কাশিমেদু এক খুনের দায়ে প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে ইসমাইল সাহেবকে দেখে মনে হয় তাকে ফাঁসানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলায়। পুলিশের ধারণা সেই শানমুগামের খুনি। পুলিশ প্রার্থীকে জিজ্ঞাসা করে, তুমি কি শিগার লোক? তখন প্রার্থী বলে, আমি কোনো শিগা নামে কাউকে চিনি না। এরপর ইসমাইল সাহেব এক পুলিশ অফিসারকে বলেন পার্থের কেসের তদন্তকারী কর্মকর্তা এবং ওর পরিবারের লোকদের কাল আসতে বলেন, আমি তাদের সাথে কথা বলতে চাই। এর পরের দিন একটি মেয়ে আসে ইসমাইল সাহেবের সাথে দেখা করতে, যে প্রার্থীর হবু বউ। তাকে প্রার্থীর বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে বলে, আমাদের যা বলার তা পুলিশ অফিসারকেই বলে দিয়েছি, আমরা আর এভাবে হয়রানির ভিতর থাকতে চাই না। তখন ইসমাইল সাহেব বলে, আমার প্রশ্নের সঠিক উত্তর পেলে আমি আর আপনাদের হয়রানি করব না। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় প্রার্থীর স্বাভাবিক জীবনের সময়টা, যেখানে তার জীবনযাপন ছিল আর ৮-১০টা মানুষের মতো স্বাভাবিক। সে ও তার মা মিলে ছোট একটি খাবারের দোকান চালাতো। আমরা জানতে পারি এই শামনুগাম স্যার ছিল প্রার্থীদের প্রতিবেশী। শামনুগামের সাথে প্রার্থীর বাবার ভালো সম্পর্ক ছিল, এজন্য রাস্তার পাশে দোকান নেওয়া থেকে ঋণের অনুমোদন পাওয়া পর্যন্ত সে প্রার্থীকে সব কাজে হেল্প করত। একদিন শামনুগাম প্রার্থীর হোটেলে খাচ্ছিল, তখন প্রার্থী নতুন হোটেল দেওয়ার জন্য লোনের কথা বলে। পরদিন শামনুগাম প্রার্থীকে বলে, ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলেছি, লোনের ব্যবস্থা হয়েছে, তুমি কাল আমার বাড়িতে এসে পেপারগুলো নিয়ে যেও। এরপর আমরা দেখি প্রার্থী তার হোটেলের কর্মচারীর সাথে কথা বলছে। সে বলল, আমি তো ভুলে গিয়েছি, স্যারের বাসায় একটি প্লাম্বার পাঠাতে বলেছিল। তখন প্রার্থী শানমুগামের বাড়িতে যায়। তার বাড়ির বাইরের একটি পাইপ ঠিক করে চলে আসছিল। এ সময় দেখানো হয় এক লোক প্রার্থীকে অনুসরণ করছে। এরপর সেদিন সকালে প্রার্থী লোনের কাগজের জন্য শানমুগামের বাড়িতে যাচ্ছিল, কিন্তু সে পৌঁছে দেখতে পায় শানমুগামের লাশ পুলিশ নিয়ে যাচ্ছে। এরপর ইসমাইল সাহেব প্রার্থীর কেসের তদন্তকারী সেই পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন ওই পুলিশ কর্মকর্তা বলে, প্রার্থী ছিল বদমেজাজি ও বখাটে, প্রায় গুন্ডাগিরি করত।
আমিও তার মাকে অনেকবার সতর্ক করেছি। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এক পুলিশ পার্থের দোকানে খাচ্ছিল। তখন প্রার্থী জিজ্ঞাসা করে শানমুগামের খুনিকে ধরতে পেরেছেন কিনা। তখন পুলিশ বলে, না, তোমরা কি এমন সন্দেহজনক কাউকে দেখেছো? তখন প্রার্থীর দোকানের কর্মচারী বলছে, কিছুদিন আগে এক লোক আমাদের দোকান থেকে মরিচের গুঁড়া নিয়ে গিয়েছিল। এরপর দেখানো হয় শানমুগামের লাশের ওপর থেকে পুলিশ মরিচের গুঁড়া পেয়েছে। এই খবর সেই পুলিশ তার স্যারকে জানায়। এরপর প্রার্থী যেদিন পাইপ ঠিক করতে গিয়েছিল সেদিন যে লোকটি তাকে অনুসরণ করছিল সেই লোক থানায় এসে প্রার্থীর সেদিন রাতে শানমুগামের বাড়ি থেকে বের হতে দেখেছিল বলে জানায়। এরপর প্রার্থীকে শানমুগামের খুনের দায়ে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং থানায় নিয়ে যেয়ে প্রচুর মারে। একটি এফআইআর লিখতে যায়। তখন প্রার্থীর মা এসে ওই পুলিশ অফিসারের হাতে পায়ে ধরে বলে, প্রার্থীকে ছেড়ে দিন। তখন ওই পুলিশ অফিসার প্রার্থীর মাকে অপমান করে, আর এটি সহ্য করতে না পেরে প্রার্থী পুলিশ অফিসারকে মারে। এরপর দেখানো হয় ওই পুলিশ অফিসার ইসমাইল সাহেবের সাথে কথা বলছিল যে সব প্রমাণ প্রার্থীর বিপক্ষেই যায়, এজন্য তাকে গ্রেপ্তার করেছে, আর এজন্য আদালত তাকে গ্রেপ্তার ও রিমান্ডের আদেশ দেয়। এরপর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় প্রার্থীকে জেলের ভিতর নেওয়া হয়। এরপর এক লোক বলে, জেলের ভিতরে টিকে থাকতে হলে শিগা ও রবি নামে দুই গ্যাংয়ের যে কোনো একজনের সাথে মিশতে হবে। যেহেতু প্রার্থী শিগার নাম শুনেছিল, তাই সে শিগা সম্পর্কে অনেকের কাছে জানতে চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। আবার দেখানো হয় ইসমাইল সাহেব তখনকার ডিআইজি সাহেবকে ডেকে কথা বলছিল। তখন সে বলে, মিডিয়া জানতে পেরেছিল শিগা জেলে থেকে আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করছে। এটা মন্ত্রী ভালোভাবে নেয়নি, এজন্য সে তখনকার এসপি কে বদলি করে দেয়। আর কাট্টাবোমান ছিল এই এসপির পরের স্থানে। সে আশা করছিল সে হবে এসপি, কিন্তু এখানে এসপি হিসেবে সুনীল কুমারকে নিয়ে আসা হয় শিকাকে শায়েস্তা করার জন্য। এর মাঝে নতুন এসপি শিকাকে সংশোধন হতে বলে, উল্টা শিকা ওই এসপিকেই হুমকি দেয়। এরপর দেখানো হয় শিগার দল এবং রবির দলের ভিতরে একটি বক্সিং আয়োজন করা হয়েছে। তো শিগার ডান হাত টাইগার মনি রবির লোককে মেরে জিতে যায়। এই প্রথম প্রার্থী শিগাকে দেখতে পাই। এই সুযোগে প্রার্থী শিগার সাথে দেখা করতে চাইলে শিগার লোকেরা প্রার্থীকে ধরে মারামারির বক্সের ভিতরে পাঠিয়ে দেয়। এরপর টাইগার মনি প্রার্থীকে অনেক মারে। তখন প্রার্থী আত্মরক্ষার জন্য মনিকে মারলে মনি গুরুতর আহত হয়। তখন শিগার গ্যাং সবাই মিলে প্রার্থীকে মারতে থাকে। তখন শিগা এসে সবাইকে থামায়। এরপর প্রার্থী শিগাকে বলে, তোমার অপরাধের জন্য আমি বিনা অপরাধে জেল খাটছি। তুমি খুন করেছো, কিন্তু আমাকে পুলিশ ধরে নিয়ে এসেছে। এর চেয়ে আমাকে মেরে ফেলো। প্রার্থীর কাছে টাইগার মনি হেরে যায়, ফলে সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। শিকাকে না জানিয়ে প্রচুর পরিমাণে ড্রাগস জেলের ভিতর নিয়ে আসে। নতুন এসপি এটা জেনে যায় এবং তল্লাশি করে এবং টাইগার মনিকে প্রচুর মারধর করে স্বীকার করানোর জন্য। এর পাশাপাশি শিকাকেও কাপড় খুলে চেক করে। এর ফলে শিকা আর এসপির একটা প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক তৈরি হয়। এরপর এসপি একদিন প্রার্থীর সাথে দেখা করে এবং বলে, তুমি যেহেতু ভালো রান্না জানো, তাহলে তুমি রান্না বান্নার দায়িত্বেই থাকবা, আর কোনো সমস্যা মনে হলে আমার সাথে যোগাযোগ করবে। প্রার্থী তখন এসপি কে অনুরোধ করে তার মায়ের সাথে দেখা করানোর জন্য। এরপর কাট্টাবোমান প্রার্থীকে নিয়ে রান্নাঘরে যায়, যেখানে পরিচয় করিয়ে দেয় হেড বাবুর্চি বশিরের সাথে। রান্নাঘরের কাজ করতে করতে প্রার্থীর তিনজনের সাথে ভালো বন্ধুত্ব তৈরি হয়। এরা হলো বশির, রাঙ্গু এবং মোহন। এই মোহন যে নিজের মেয়েকে খুনের দায়ে জেল খাটছে, আর জেলে এসে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং মনে মনে ভাবে তার মেয়ে বেঁচে আছে। প্রার্থী যেহেতু আগে থেকে ভালো রান্না জানতো, জেলের সবাই তার রান্নার প্রশংসা করে। এমনকি শিকার দলের লোকজনও প্রার্থীর রান্না খেতে আসতো। এই জেলে তিনজন ভিআইপি অপনেন্ট পার্টির নেতা বন্দী ছিল। প্রার্থী তাদেরকে খাবার দিতে গিয়ে দেখে কাট্টাবোমানের সামনে রাঙ্গুকে তারা যৌন হেনস্থা করছিল। প্রার্থী এটা দেখে চুপচাপ চলে আসে এবং রাঙ্গুকে জানায়, তুই আর এই কাজ করবি না। এরপরে কোনো সমস্যা হলে আমাকে জানাবি। রাঙ্গু বলে, আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি, তুমি এসব নিয়ে চিন্তা করো না। এরপর কাট্টাবোমান বলে যে একদিন সকালে সকল কয়েদির রোল কল করা হচ্ছিল, কিন্তু দুইজন অনুপস্থিত ছিল। আমরা তাদের খুঁজতে গিয়ে দেখি কেন্দ্রিক ও মোহন কথা বলছিল। তখন এসপি তাদেরকে রোল কল করে হাজির না হওয়ার জন্য গায়ে হাত দেয়। তখন কেন্দ্রিক বলে, গায়ে হাত দেওয়া কিন্তু নিয়মের বাইরে। তখন এসপি দেখতে পায় কেন্দ্রিকের বেডে একটি বাইবেল পড়ে আছে এবং এসপি বলে, এটিও তো নিয়মের বাইরে, এখানে বই রাখার কোনো অনুমতি নেই, বলে সে বইটি নিয়েই চলে যেতে চায়। তখন কেন্দ্রিকের সাথে ধস্তাধস্তিতে বাইবেল ছিঁড়ে যায়। এর ফলে কেন্দ্রিক রেগে গিয়ে এসপির গায়ে হাত তোলে। এর ফলে এসপি কেন্দ্রিকের নির্জন কারাগারে রেখে দফায় দফায় তার উপর নির্যাতন করে, আর এর ফলে কেন্দ্রিক একসময় মারা যায়। কাট্টাবোমান তখন এসপি কে বলে, শিকা যদি জানতে পারে তাহলে জেলে দাঙ্গা লেগে যাবে। এসপি বলে, তুমি লাশ বের করো, আমি সবকিছুই সামলে নেব। কেন্দ্রিকের মৃত্যুর খবর জানতে পেরে শিগা এক পুলিশকে মারে আর বলে, তোর এসপি কে আমি ছাড়বো না।
এ সময় শিগার আর এক বন্ধু সিলান এসে শিগাকে বোঝায় এভাবে চলতে দিলে হবে না, সামনে বড়দিন আসছে, সেদিন জেলে অনুষ্ঠান হবে, তখন আমার এক পরিচিত রিপোর্টার আছে, সে ছদ্মবেশে জেলে আসবে, আমরা জেলের ভিতর কি ধরনের নৃশংসতা হয় তা সবকিছুই তাকে জানিয়ে দেব, আর তুইও তোর জীবনের সবকিছু বলে দিবি, কার কার কারণে তুই এই জেলে খাটছিস সকল রাজনীতিবিদদের নাম বলে দিবি। শিগা সিলানের বুদ্ধিতে রাজি হয়। এর মাঝে ডিআইজি জেনে যায় যে তাদের পরিকল্পনা কি। এজন্য সে এসপিকে বলে শিগার যেন সাংবাদিকের কাছে কোনো ইন্টারভিউ না দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে। এর মাঝে শিগা জেল কর্তৃপক্ষের কাছে অনুমতি চায় কেন্দ্রিকের শেষকৃত্যের অনুষ্ঠানের জন্য। আর এই অনুষ্ঠানের খাবার রান্নার দায়িত্ব পায় প্রার্থী। প্রার্থীর জামিন শুনানি ছিল সোমবার, কিন্তু তার আগে শুক্রবার এসপি প্রার্থীকে আদালতে নিয়ে যাওয়ার জন্য ভ্যানে তোলে এবং আদালতে যাওয়ার পথে প্রার্থীদের বাড়িতে যায় এবং প্রার্থীকে বলে 5 মিনিট সময় দিলাম, তোমার বাড়ির লোকজনদের সাথে দেখা করে আসো। বাড়িতে তখন তার মায়ের সাথে দেখা করে এবং তার মা বলে উকিল আর কোর্টের খরচ চালানোর জন্য তাদের খাবারের দোকান ও মায়ের গহনা সবকিছুই বিক্রি করে দিয়েছে। এরপর প্রার্থীকে আবার ভ্যানে তোলা হয়। প্রার্থী তখন এসপির কাছে জানতে চায়, আমার শুনানি তো আগামী সোমবার, তাহলে আজকে কেন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে? এসপি বলে আমার এক পরিচিত উকিল আছে, তার সাথে দেখা করতে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তারা এক আইনজীবীর সাথে দেখা করে। সে উকিল প্রার্থীকে বলে সকল প্রমাণ তোমার বিপক্ষে, একমাত্র যে আসল খুনি সে যদি দোষ স্বীকার করে তাহলেই তুমি বাঁচতে পারবে, কিন্তু আমি আগামী সোমবার তোমার জামিনের ব্যবস্থা করব। এটি মূলত ছিল এসপির একটি চাল, শিগার প্রতি তার রাগ ও আইনবিদদের সাথে শিগার ঝামেলার জন্য শিগাকে শায়েস্তা করতেই এই ব্যবস্থা করেছে। যেহেতু কেন্দ্রিকের এই দুর্ঘটনার পরে শিগার ব্লকে সহজেই পুলিশ ঢুকতে পারবে না, তাই প্রার্থীকে প্রস্তাব দেওয়া হয় আগামী দিনের অনুষ্ঠানের খাবারে ফুড পয়জন মিশিয়ে দেওয়ার জন্য। এর ফলে সেখানে মেডিকেল ইমার্জেন্সির দরকার হবে এবং শিগাকে বাইরে বের করে আনা যাবে এবং শিগাকে এই হত্যার দায় স্বীকার করানো যাবে, আর প্রার্থীও উপকার হবে। এজন্য তারা এক ডক্টরের কাছ থেকে বিষ নেয়। এর মাঝে ইসমাইল সাহেব প্রার্থীকে ডেকে পাঠায় এবং জানতে চায় সেই দিন জেলে খাবার নিয়ে কি হয়েছিল। তখন প্রার্থী বলে সবার শেষে শিগার জন্য মনি খাবার নিতে এসেছিল, কিন্তু খাবার শেষ হয়ে যাওয়ায় মনি আমার জন্য রাখা খাবার শিগার জন্য নিয়ে যায়। এরপর আমার শিগার সাথে দেখা হয় এবং শিগা আমার রান্নার প্রশংসা করে আর বলে শানমুগামের হত্যার সাথে সে জড়িত নয়, সেও তার মতন ষড়যন্ত্রের শিকার। আর প্রার্থীকে কথা দেয় তারা লোক লাগিয়েছে আসল খুনিকে খুঁজে বের করার জন্য। এরপর আমরা দেখি শিগা সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে যায় আর এসপি তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে করে নিয়ে যায় এবং বলে উপরের নির্দেশে আলাদা জেলে স্থানান্তর করা হচ্ছে। এর মাঝে সেই খাবারের বিষের কারণে শিগা পথের মধ্যে মারা যায়। এসপি তাকে জেল হাসপাতালে না নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে নিয়ে যায়। এরপর দাঙ্গা লাগার দিন সকাল, প্রার্থীর আজ জামিনের শুনানির দিন। সে বের হচ্ছিল জেলের অফিসে যাওয়ার জন্য, কিন্তু এর মাঝে শিগার লোকজন শিগার মৃত্যুর খবর জানতে পেরে সকলেই বেরিয়ে পুলিশদেরকে মারতে শুরু করে আর পুরো জেলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তারা 6টি দাবি উত্থাপন করে পুলিশের কাছে। তার ভিতরে একটি দাবি হলো শিগার মৃত্যুর জন্য এসপিকে গ্রেপ্তার করতে হবে। তখন এসপি বলে তোরা জেলে থেকে আমার কাছে আমাকে গ্রেপ্তারের দাবি জানাস, সকলে নিজের জায়গায় ফিরে যা, না হলে অবস্থা ভয়ঙ্কর হবে। তখন মনি সেই জেলে থাকা 3 ভিআইপি অপমেন্ট পার্টির কয়েদিকে জিম্মি করার কথা জানায় এবং বলে আমাদের উপরে কিছু হলে এদের আমরা মেরে ফেলবো, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে তো? প্রশাসন জেলের নিরাপত্তা জোরদার করে এবং আহতদের চিকিৎসার জন্য ডাক্তার পাঠায় জেলের ভিতরে এবং সাথে একজন ছদ্মবেশী পুলিশকে পাঠায় ডাক্তারের সাথে। কিন্তু শিগার লোকজন এটি বুঝতে পেরে যায়। তখন টাইগার মনি সেই পুলিশ অফিসারকে মেরে ফেলতে চায়, কিন্তু সিলন বাধা দিয়ে বলে ওদেরকে এভাবে শিক্ষা দিলে হবে না, তাদের জন্য আরো কঠিন মেসেজ দিতে হবে। এজন্য তারা পুলিশ আর ডাক্তারের সামনেই সেই বিরোধী দলের নেতার ভিতর থেকে একজনের জিহ্বা কাটতে যাচ্ছিল, কিন্তু সেই সময় পার্টি ও মোহন আসছিল সিলানের কাছে কি রান্না করবে এটা জানার জন্য। এ সময় টাইগার মনি প্রার্থীকে বলে ওই নেতার জিহ্বা কেটে দিতে। প্রার্থী কাটতে না চাইলে তারা তাকে জোর করে বাধ্য করে জিহ্বা কাটতে। এরপর তারা সেটি পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেয়। ইসমাইল সাহেব সেই ডাক্তারকে ডেকে জিজ্ঞাসাবাদ করছিল। ডাক্তারও সেদিনের ঘটনাগুলোই বর্ণনা করছিল আর বলছিল জিহ্বা আসলে শক্ত পেশি, একেবারে কাটা সেটা সহজ ব্যাপার না, কিন্তু প্রার্থী একেবারেই কেটে ফেলেছিল। এটা আমাকে আশ্চর্য করেছে। তখন ইসমাইল সাহেব বলে আপনিও তো দোষী, শিগার বিষ তো আপনিই দিয়েছিলেন। তখন ডাক্তার বলে এটি আসলে আমার দেওয়া ওষুধেই শিগার মৃত্যু হয়নি, শিগার মৃত্যু হওয়ার পরে আমার কাছেই নিয়ে গিয়েছিল, তো আমি পরীক্ষা
পরীক্ষা করে দেখি অন্য এক ধরনের হার্বাল ঔষধে শিগার মৃত্যু হয়েছে এবং এটি আমি ওই এসপিকেও জানিয়েছিলাম। এদিকে জেলের দাঙ্গার খবর রেডিওতে সকলেই জেনে যায়। এজন্য জেলের কয়েদিদের আত্মীয় স্বজনরা গেটে এসে আন্দোলন করতে থাকে। এরপর কাট্টাবোমান ইসমাইল সাহেবকে বলতে থাকে শিগার মৃত্যুর কারণে যে দাঙ্গা শুরু হয়েছিল দিন শেষে সেটি সবাই ভুলে গিয়েছিলাম এবং সবার আলাদা আলাদা উদ্দেশ্য ছিল। এজন্য তারা সবাই ভিতরে ভিতরে আলাদা হয়ে গিয়েছিল। এর মাঝে সরকার কয়েদিদের সকল দাবি মেনে নেওয়ার আশ্বস্ত দেয় এবং এসপি সুকুমারকে সাময়িকভাবে বরখাস্ত করে শিগার মৃত্যুর তদন্ত চালিয়ে যেতে বলে। ডিআইজি যখন এই ঘোষণা সকলের সামনে দিচ্ছিল তখন সিলন বলে আমাদের বাকি দাবি। তখন কাট্টাবোমান বলে তোমাদের প্রথম দাবি এসপি কে বরখাস্ত করা, সেটা করা হয়েছে, এখন তোমরা তোমাদের জেলে ফিরে যাও। এদিকে টাইগার মনি খেপে যায় এবং বলে আমাদেরকে ভয় দেখাস না, এখনই এই নেতাদেরকে মেরে ফেলবো এবং তাদের মারতে গেলে প্রার্থী সহ সকলেই মনিকে থামায় আর নিজেদের ভিতরে বিভক্ত হয়ে যায়। জেলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আলাদা আলাদা কর্মসূচি পালন করে। টাইগার মনি ওই 3 বিধায়ককে নিয়ে আসে ডিআইজির সামনে এবং বলে 1 ঘন্টা সময় দিলাম, এসপি কে ভিতরে পাঠাও। এরপর তারা ওই 3 নেতাকে তাদের জিম্মায় নেয়। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসে ওই জেল ভ্রমণে। ডিআইজি কে বলে তারা কি চাই। ডিআইজি বলে তারা এসপি কে ভিতরে চাই, তাকে তো আমরা একা ওখানে পাঠাতে পারবো না। তখন মন্ত্রী বলে এটা সরকার পতনের বিষয় হয়ে দাঁড়িয়েছে, আর তাছাড়া 3 নেতার চেয়ে কি ওর জীবনের মূল্য বেশি, ওকে ভিতরে পাঠাও। এদিকে কুকারদের ব্লকে বসির সবার সামনে বলতে থাকে যদি রাজনীতিবিদদের কিছু হয়ে যায় তাহলে আমাদের কপালে খারাপ আছে। তখন প্রার্থী বলে আমার কাছে একটি প্ল্যান আছে, আমি ওখানে যাব এবং সে খাবার নিয়ে মনিদের ব্লকে চলে যায়। তখন দেখে মনিরা মাদকের আসর বসিয়েছে আর কিছু লোক পাহারা দিচ্ছিল। তারা প্রার্থীকে কিছু জিজ্ঞাসা করে ওই নেতাদের সাথে দেখা করতে দেয়। এদিকে মোহন যেহেতু নেশাখোর ছিল সে মনিদের আসরে গিয়ে কিছু নেশার পাউডার চাচ্ছিল। এরা ওর সাথে ঠাট্টা করে বলছিল তোকে পাউডার দেওয়া যাবে না। তখন মোহন বলে তোমরা না দিলেও সমস্যা নেই, প্রার্থীর কাছে পাউডার লুকানো আছে, আমি সেখান থেকেই নিয়ে নেব। তখন মনি বলে কিসের পাউডার। মোহন বলে সেদিন আমি বাথরুমে ছিলাম, বাথরুমের ভিতরে প্রার্থী ও রাঙ্গু কথা বলছিল। প্রার্থীকে এসপি যে পাউডার দিয়েছিল খাবারে মিশিয়ে দেওয়ার জন্য প্রার্থী সেটি বাথরুমে লুকিয়ে রেখেছে। এরপর মনিরাও সেখানে গিয়ে সেই পাউডার খুঁজে পায়। এরপর মনির লোকেরা প্রার্থীকে খুঁজতে থাকে মেরে ফেলবে বলে। এরপর প্রার্থী যখন নেতাদের সাথে কথা বলছিল তখন নেতারা বলে আমাদের কাছে ওয়াকি টকি আছে, তুমি ওয়াকি টকি দিয়ে বাইরে কথা বলো। এর মাঝে প্রার্থী জানতে পারে তাকে মারার জন্য লোকে খুঁজছে। এজন্য প্রার্থী ওয়াকি টকি নিয়ে ফোন দেয় এবং ফোনটি এসপি সাহেব রিসিভ করে। তখন এসপি জিজ্ঞাসা করে শুনলাম সেদিন পাউডার মিশাওনি, তাহলে শিগার এই অবস্থা কিভাবে হলো। তখন প্রার্থী বলে ওর পিছনে ওই 3 নেতার হাত আছে। এখানে দেখানো হয় প্রার্থী খাবার নিয়ে গিয়েছিল, সেদিন সে নেতাদের কথা শুনতে পেয়েছিল। তারা বলছিল শিকা যদি বড়দিনের দিন মিডিয়ার সামনে আসে তাহলে আমাদের নেতারা ফেঁসে যাবে, এজন্য ওকে এই জেলের ভিতরে শেষ করে দিতে হবে। তখন এসপি বলে তোমাকে বাঁচতে হলে ওই নেতাদেরকেও বের করতে হবে এবং আমার কথা শুনতে হবে, আমাকে বলো এই নেতারা কোথায়। তখন প্রার্থী বলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করলে বলবো। তখন এসপি তাকে বলে তুমি নিরাপদ থাকবে। এরপর ওই এসপি মন্ত্রীর কাছে যায় এবং বলে আমি জানি ওই নেতারা কোথায় আছে, ভিতরে আমার এক সোর্স আছে, সে আমাকে বলেছে আমাকে একটি সুযোগ দিন এবং কিছু স্পেশাল ফোর্স দিন, আমি ওই নেতাদেরকে নিরাপদে বের করে নিয়ে আসব, আর শিগার মৃত্যুর পিছনের রহস্য কি সেটাও আমি বের করব। তখন মন্ত্রী তাকে অনুমতি দেয়। তখন সেই পুলিশ বাহিনী জেলের কারেন্ট বন্ধ করে দেয় এবং অন্ধকারে সেখানে ঢুকে পড়ে। এর মাঝে সেলের কয়েদিরা মশাল জ্বালিয়ে পাহারা দিচ্ছিল। তখন দেখানো হয় যখন পুলিশেরা সেই নেতাদেরকে নিয়ে বেরিয়ে আসছিল তখন সেই কুকার বশির দেখে ফেলে এবং সেই কুকারকে পুলিশ মেরে ফেলে। এই খবর জেলে ছড়িয়ে পড়লে রবির গ্যাংয়ের সাথে মনির মারামারি হয় এবং রবি মারা যায়। এর মাঝে কয়েদিরা প্রতিরোধ করে তোলে এবং পুলিশের সাথে সংঘর্ষে অনেক কয়েদি মারা যায়। এর মাঝে এসপির সাথে মনিরও মারামারি হয় আর মনি মারা যায়। এরপরে দেখানো হয় শিগার খাবারে বিষ মেশানোর আসল লোককে। কাট্টাবোমানি ওই নেতাদের সাথে মিশেই শিগাকে হত্যার প্ল্যান করে। সে মোহনকে তার মেয়ের সাথে দেখা করানোর প্রলোভন দেখিয়ে হালুয়ার মাধ্যমে শিগাকে বিষ খাওয়ানোর প্রস্তাব দেয়। এর মাঝে পুলিশ সেই 3 নেতাকে বের করে নিয়ে আসে। এরপর কাট্টাবোমান জেলের ভেতর গিয়ে সাধারণ কয়েদিরা যখন আত্মসমর্পণ করে তাদের উপর গুলি চালিয়ে মেরে ফেলে, সেই সাথে প্রমাণ লোপাটের জন্য মোহনকেও মেরে ফেলে। এর মাঝে এসপি যখন মনিকে মেরে বের হচ্ছিল তখন প্রার্থীর সাথে দেখা হয়। প্রার্থী তখন জিজ্ঞাসা করে কুকারকে কে মেরেছে, তুমি তো বলেছিলে সবার নিরাপত্তা দিবে, তাহলে মারলে কেন। তখন এসপি আর প্রার্থীর ভিতরে মারামারি হয়। তখন ওই ব্লকের সকলেই আসে। এসপি প্রার্থীকে হুমকি দেয় যে খাবারে বিষ মিশিয়ে দেওয়া, জেলখানার ভিতরে গুপ্তচর করা আর দাঙ্গার পিছনে তোমার নাম জড়িয়ে দেব। তখন প্রার্থী এসপি কে মেরে ফেলে। এরপর দেখানো হয় ইসমাইল সাহেব
কাট্টাবোমানো প্রার্থীকে যখন ইন্টারভিউ নিচ্ছিল তখন তাদের প্রশ্ন করে, প্রার্থীকে বলে শিগা ও এসপির মারার পিছনে কি কাট্টাবোমানের হাত আছে? আর কাট্টাবোমানকে জিজ্ঞাসা করে এসপি ও শিগার মারার পিছনে প্রার্থীর হাত, তাই না? তখন কাট্টাবোমান বলে, আমি সেখানে গিয়ে সকলকেই মৃত অবস্থায় পেয়েছি। আর প্রার্থী বলে, শানমুগাম স্যারের মৃত্যুর রহস্য যেমন অজানা তেমনি এদের মৃত্যুর রহস্য আমার কাছে অজানা, আমি নির্দোষ। তখন ইসমাইল সাহেব বলে, এই তদন্ত করতে যে আমি যেটি পেয়েছি, এই তদন্ত কমিশনের দায়িত্বে আছেন যে মুখ্যমন্ত্রী, সেদিন জেলে তিনিও হাজির ছিলেন। আর কাট্টাবোমান যেহেতু তাদের সহযোগিতা করছিল সেজন্য কাট্টাবোমানকে তারা এসপি পদে পদোন্নতি দেয়। আর প্রার্থী জেলেই থাকে এবং তার মা ও হবু বউ একটি হোটেল খোলে। তবে আমি একটা জিনিস বুঝেছিলাম, প্রার্থী এখানে নির্দোষ। তাহলে প্রার্থী কেন জেল থেকে বের হতে পারলো না? প্রার্থী কেন তাদের সঙ্গ দিয়েছিল? একটা জিনিস বুঝলাম, আমাদের দেশের জেলখানাগুলো সংশোধনের পরিবর্তে এখানে নির্দোষ ব্যক্তিদেরকে আরো ভয়ঙ্কর অপরাধী বানায়। তখন আমার একটা কথা মনে পড়ে যায়। শুরুতে কাট্টাবোমান বলছিল জীবন আমাদেরকে দুটি পথ দেখায়, একটা স্বর্গে গোলাম হয়ে থাকা আর একটা নরকের রাজা হয়ে থাকা। এখন আমরা যেটি পছন্দ করে নেব। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছিল, যেহেতু এই জেলের আর কোনো গ্যাং নেই, তাই প্রার্থী এখন এই জেলেই রাজ করবে। সে এই নরকের রাজা।